হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। আমি তোমাদের আকাশ স্যার। তো আমি যে অর্জুন সিরিজ চালু করেছি তার আজ ইতিহাসের প্রথম ক্লাস। তো আমাদের ইতিহাস 3 ভাগে আমরা ভাগ করে পড়াশোনা করি। মূলত 3 ভাগ থেকে আমাদের কোশ্চেন আসে বর্তমান সময়ে। প্রথম হলো প্রাচীন ভারতের ইতিহাস, তারপরে মধ্য ভারতের ইতিহাস এবং তারপরে আধুনিক ভারতের ইতিহাস। তো আমরা আজকে প্রাচীন ভারতের ইতিহাস ক্লাস প্রথম শুরু করছি। ওটা কমপ্লিট হওয়ার পর মধ্য ভারত, তারপরে আধুনিক ভারত। আর যে ওয়ার্ল্ড হিস্ট্রি সেটা থেকে এখনও আমাদের কোশ্চেন আসেনি, ফলে ওটা আমি বাদ রেখেছি। তো আজকে ইতিহাস শুরু হয়ে গেল, সকলে লাইক করে দাও। আজকে কি টপিক? আজকে আমাদের টপিক হলো ভারতীয় সভ্যতার উদয়। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে তোমাদের পিআরবি এবং রাজ্যের বিভিন্ন বোর্ড কোশ্চেন করে ভারতীয় সভ্যতার উদয়। এখানে আমরা কি পড়ব? এখানে আমরা পড়ব হলো সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়ব। সিন্ধু সভ্যতার মধ্যে বিভিন্ন স্থান আবিষ্কার হয়, তাদের নাম, কে আবিষ্কার করে, কখন করে এবং এই স্থান থেকে গুরুত্বপূর্ণ কী কী পাওয়া যায় সে সম্বন্ধে পড়ব। এরপরে আমরা পড়ব, আজকেই পড়ব, সেটা হলো ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ বৈদিক যুগ সম্বন্ধে পড়ব। বেদ সম্বন্ধে পড়ব, কোন বেদে কী লেখা ছিল, কটা শ্লোক ছিল, এরপরে বৈদিক যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এরকম সব কিছুই একটি ভালোভাবে আমরা আজকে কমপ্লিট করব। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সবাই মন দিয়ে পড়বে। এর যে পিপিটি সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা কী করে, আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের, ওখান থেকে জয়েন হয়ে যাবা। তো শুরু হোক। প্রথম হলো, ছোটো হয়নি আমি তো হালকা, সিন্ধু সভ্যতা। সিন্ধু নদ ও তার উপনদী উভয় তীরে যে তাম্রব্রোঞ্জ যুগে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। প্রথম কোশ্চেন আসে, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? বারবার আসে, যারা জানে তারা বুঝতে পেরেছে এই লাইনের গুরুত্ব কী। তো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাহলে সিন্ধু সভ্যতা আমরা কোন যুগের সভ্যতা জানলাম? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান, যে উত্তরে কোনটা ছিল, দক্ষিণে কোনটা ছিল, পূর্বে কোনটা ছিল, পশ্চিমে কোনটা ছিল, সেটা আমাদের পড়তে হয়। তো উত্তরতম স্থানের নাম কি? মান্ডা। দক্ষিণতম স্থান মালভান অথবা দামিয়াবাদ। পূর্বতম স্থান আলমগীরপুর এবং পশ্চিমতম স্থান হলো আমাদের সুতকা জেন্দার। সিন্ধু সভ্যতা তাম্রব্রোঞ্জ যুগের একটি সভ্যতা, বলে দিচ্ছি আগে, আবার লিখে দিচ্ছি যাতে এটা মনে থাকে। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হলো হরপ্পা, তাই একে হরপ্পা সভ্যতাও বলা হয়। তো অনেক জায়গায় সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলে পড়বা তোমরা, তখন কনফিউশন হবে না। সিন্ধু সভ্যতার মধ্যে যেই স্থানটি প্রথম আবিষ্কার হয় বিভিন্ন স্থানের মধ্যে, সেটি হলো হরপ্পা। ফলস্বরূপ এই সিন্ধু সভ্যতাকে অনেকে আবার হরপ্পা সভ্যতাও আমরা বলি। 1921 সালে দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা। তা কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি। কখন? 1921 সালে। এবং কোন সভ্যতা? হরপ্পা সভ্যতা। আমি এর পরবর্তীতে সুন্দর করে চার্টের মাধ্যমে দেখিয়েছি, তাই যে আমি একটু ছোটো হয়নি এখানে। ব্যাস, আর একটু, ব্যাস। এই সময় স্যার জন মার্শাল ছিলেন এএসআই এর অধিকর্তা, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই এর হেড তখন কে ছিলেন? যখন এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় তখন স্যার জন মার্শাল। এবার পরে আমি একটা চার্ট বানিয়েছি, ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আমি যে সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান আবিষ্কার হয়েছিল, কত সালে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, এবং এর মধ্যে কী কী গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছিল বা গুরুত্বপূর্ণ জিনিস কী কী আছে, সব আমি এক জায়গায় রেখেছি, যাতে তোমাদের এই চার্টটি দেখলেই তোমাদের মাথায় চলে আসে এবং সহজে মুখস্থ হয়। আলাদা আলাদা পড়ার থেকে আমি মনে করেছি এটি চার্ট করে দিলাম, যাতে তোমরা একবার দেখলেই সবগুলো বুঝে যাবা। বিভিন্ন স্থান আবিষ্কার হয় এবং কে কে আবিষ্কার করে। স্থান হল, প্রথম হল হরপ্পা, আমরা দেখেছি 1921 সালে দয়ারাম সাহানি। এটি কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা? ইরাবতী বা রাবি নদীর তীরে, পূর্ব তীরে অর্থাৎ বাম তীরে অবস্থিত। বৃহৎ শস্যাগার পাওয়া যায়, গ্রেট গ্রানারি। বৃহৎ শস্যাগার পাওয়া যায় কোথায়? হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে? ইরাবতী বা রাবি নদীর তীরে। এইভাবেই কোশ্চেন আসবে। এবার আসছে পরবর্তী মহেঞ্জোদারো। 1921 সালে কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটি পিআরবি কোশ্চেন করা হয়ে গেছে 2020 সালে কনস্টেবল পরীক্ষায়। সিন্ধু নদীর ডান তীরে অর্থাৎ পশ্চিম তীরে অবস্থিত।
তাহলে সিন্ধু নদীর ডান তীরে কোন সভ্যতা অবস্থিত? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু নদীর ডান তীরে। বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জের নর্তকী মূর্তি অর্থাৎ ড্যান্সিং গার্ল পাওয়া যায়। বৃহৎ স্নানাগার গ্রেট বার্থ কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারো। ড্যান্সিং গার্ল ব্রোঞ্জের তৈরি কোথায় পাওয়া যায়? আমাদের মহেঞ্জোদারো। এর পরবর্তী আসে চানহুদারো। কে আবিষ্কার করে? এটা যেগুলো সাল নেই সেগুলো গুরুত্বপূর্ণ না, যেহেতু সাল গুরুত্বপূর্ণ না আমি দিইনি, ফাও বেশি পড়ে লাভ নেই। চানহুদারো কে আবিষ্কার করে? ননীগোপাল মজুমদার। এটা গুরুত্বপূর্ণ কেন? চানহুদারো কুকুরের পায়ের ছাপ পাওয়া যায়, কোনো দুর্গ ছিল না, গরুর গাড়ি পাওয়া যায়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেটি বারবার পরীক্ষায় আসে সেটি হলো সিন্ধু সভ্যতার কোন অংশে কোনো দুর্গ ছিল না, অর্থাৎ কোনো বিল্ডিং, বড় বিল্ডিং ছিল না, সেটা হলো আমাদের চানহুদারো। এটা কিন্তু ডবল স্টার মাথায় রাখতে হবে। এই পরবর্তীতে কালীবঙ্গান 1953 সালে এ ঘোষ। কে আবিষ্কার করে? এ ঘোষ। রাজস্থানে ঘাঘর নদীর বাম তীরে অবস্থিত। যজ্ঞবেদী পাওয়া গিয়েছিল। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কালো চুরি। এবার কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? বর্তমানে আমাদের রাজস্থানে। এবং কালীবঙ্গান কথার অর্থ কি? কালো চুরি। কালী মানে কালো, বঙ্গান মানে বেঙ্গলস, মানে অর্থাৎ বাংলায় হলো চুরি। রোপার। রোপারের গুরুত্বপূর্ণ জিনিস কুকুরের সমাধি পাওয়া গেছিলো। তা কুকুরের সমাধি কোথায় পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার কোন সাইডে কুকুরের সমাধি পাওয়া গেছিলো? আমাদের পাওয়া গেছে রোপার। পরবর্তীতে সুরকোটারা। সুরকোটারা কি? ঘোড়ার হাড় পাওয়া যায়। এই কোশ্চেনটা ট্রিপল স্টার দিয়েছি, বারবার ঘোরাফেরা করে যে সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার পায়ের হাড় পাওয়া যায় বা ঘোড়ার হাড় পাওয়া যায়, সেটা হলো সুরকোটারা। এবার আছে মেহেরগড় সভ্যতা 1974 সালে। কে আবিষ্কার করে? JF জারিজ, বা পুরো কথা যা ফ্রান্সোয়া জারিজ। এটি নব্যপ্রস্তর যুগের গ্রামকেন্দ্রিক সভ্যতা, যা বালুচিস্তানে পাওয়া গিয়েছে। তা মেহেরগড় সভ্যতা হলো আমাদের গ্রামকেন্দ্রিক সভ্যতা। তার আগে এটা আমার বলা দরকার ভালো ছিল যে সিন্ধু সভ্যতা হলো আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা। সে যুগেও এই সভ্যতা ছিল কি? নগরকেন্দ্রিক, অর্থাৎ বিল্ডিং ছিল, পোড়া মাটির ইট দিয়ে বিল্ডিং করা ছিল। পরে আসছি আমরা ডিটেলসে। এবার রাখাগিরিতে একটি গুরুত্বপূর্ণ হলো ভারতের মধ্যে থেকে সবথেকে বড় আবিষ্কৃত কেন্দ্র, সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র। পরীক্ষায় এমন কোশ্চেন আছে যে সিন্ধু সভ্যতার সবথেকে বড় আকৃতির কেন্দ্র কোনটি পাওয়া গিয়েছিল? সেটা হলো আমাদের রাখিগাড়ি। এ পরবর্তীতে গুরুত্বপূর্ণ আমাদের তথ্য এবং সিন্ধু সভ্যতার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দরকার পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে বারবার, সেগুলো আমি এক জায়গায় সব পিপিটিতে ইনক্লুড করেছি। পরপর আসি। ধোলাবিরা কেন্দ্রটি গুজরাটে অবস্থিত। কোশ্চেন আসে ধোলাবিরা কোথায় অবস্থিত? আমি লিখে দিয়েছি গুজরাটে। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ এটি নারী চালিত সমাজ ছিল। নারীদের এখানে গুরুত্বপূর্ণ দেওয়া হতো পুরুষদের তুলনায়, মাতৃতান্ত্রিক ছিল। মেয়েদের পুজো করা হতো এখানে। পশুপতি শিবের পুজো করা হতো। দেবতা পশুপতি শিব, আদি শিব বলা হতো এনাকে। এই মূর্তি 5টি পশু দ্বারা পরিবৃত থাকতো। 5টি পশু ছিল এই মূর্তিতে। কী ছিল? এই 5টি পশুর নাম আসে না, তা আমি লিখে দিচ্ছি, একবার তোমরা দেখে নেবা সবাই। বাঘ, হাতি, গন্ডার, মোষ ও 2টি হরিণ। শিলাগুলি হায়োগ্রাফিক লিপিতে লেখা হতো। তো সিন্ধু সভ্যতায় এই শিলাগুলি হায়োগ্রাফিক লিপিতে লেখা হতো। মানে এখনও লোকে বলে না যে তোর হাতের লেখা তো পুরো হরপ্পার লিপি, কেউ পড়তে পারে না। তো এই হায়োগ্রাফিক মানে কি? এটা হলো ছবির মাধ্যমে, কোনো ওয়ার্ড না, কোনো লেখা না, এরা লিখতো বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে, বিভিন্ন ছবি এঁকে তারা লিখতো। লিখন পদ্ধতি ছিল, এবং লিখন পদ্ধতি ছিল হলো ব্রোস্টোফিডন। অর্থাৎ আমরা কি লিখি? আমরা লিখি হলো বাম দিক থেকে ডান দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে। কিন্তু এই ব্রোস্টোফিডন পদ্ধতি তারা লিখতো ডান দিক থেকে বাঁ দিকে যেত, আবার নিচে আসতো, আবার বাঁ দিক থেকে ডান দিকে যেত, এরকম করে নামতো, এরকম করে লিখতো, এইভাবে হতো। বুঝতে পেরেছো? এই পদ্ধতির নাম কি? এটা ব্রোস্টোফিডন। বাংলায় উচ্চারণ অন্যরকম হবে, কিন্তু ইংলিশে ব্রোস্টোফিডনই হয়। আর ওই লিপিকে বলে হায়োগ্রাফিক লিপি। নগরকেন্দ্রিক সভ্যতা হলেও মূল ভিত্তি ছিল কৃষিকাজ। তো এই সভ্যতা আমাদের নগরকেন্দ্রিক ছিল, কিন্তু এরা কৃষির উপর নির্ভর ছিল, কৃষিকাজের উপর নির্ভর ছিল। এখানেই প্রথম তুলোর চাষ শুরু হয়। বারবার পরীক্ষাতে কোশ্চেন আসে যে তুলো চাষ কোন সভ্যতায় চাষ শুরু হয়, বা সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম কী চাষ শুরু করে? তুলো চাষ। ব্যবসা বাণিজ্য বিনিময় প্রথার মাধ্যমে চলতো পরিমাপের একক শোলের গুণিতক। অর্থাৎ আমরা যখন এখানে কারেন্সি, অর্থাৎ টাকা, আমরা যেমন এখানে টাকা বা রুপিয়া ব্যবহার করি, তখন ওখানে টাকা প্রচলিত ছিল না। তখন কি প্রচলিত ছিল? বিনিময় প্রথা ছিল। বিনিময় প্রথা কি? আমি বাজারে গেলাম চাল নিয়ে 2 কেজি, আমার একজনের গম পছন্দ হলো, সে বললো 1 কেজি গমের মূল্য হবে 2 কেজি চাল। তো আমি তাকে আমার 2 কেজি চাল দিলাম, সে আমারকে 1 কেজি গম দিল। ফলে আমার গমের প্রয়োজন ছিল, মিটে গেল।
আর ওর চালের প্রয়োজন ছিল, সেটা মিটে গেল। ফলে এই প্রথাকে বলা হতো বিনিময় প্রথা। এটা আগে ছিল, এখন আমাদের বর্তমানে এখন আমরা আমরা কারেন্সির উপর নির্ভর। হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকের পণি নামে পরিচিত। এবার হরপ্পা সভ্যতা যা ব্যবসা করতো তাদের কী বলা হতো? তাদের পণি বলা হতো। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো সম্বন্ধে পড়লাম, তাই ও মানে কি? মৃতের স্তূপ। বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোই পাওয়া গিয়েছিল। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। তো লোথাল বিশ্বের প্রাচীনতম বন্দর। হরপ্পা সভ্যতার সিন্ধু সভ্যতার একটি স্থান আবিষ্কার করা হয়, তার নাম লোথাল, সেটি গুজরাটে অবস্থিত এবং এটি ছিল প্রাচীনতম বন্দর। এটি পোর্ট সিটি ছিল, বন্দর। এর থেকে বোঝা যাচ্ছে যে তৎকালীন সমাজে মানুষ আমদানি রপ্তানিও জাহাজের মাধ্যমে করত। ভাবা যায়? চানহুদারও একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা নগর কেন্দ্র এর অস্তিত্ব নেই। আবার লিখে দিয়েছি, সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার অজানা ছিল। এত আধুনিক সভ্যতা, নগরকেন্দ্রিক সভ্যতা, আধুনিক সভ্যতা, নারীতান্ত্রিক সভ্যতা, কত ভালো দিক, কিন্তু তারা একটা জিনিসের ব্যবহার জানতো না, লোহার ব্যবহার। তাহলে লোহার ব্যবহার জানলে তো আর তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা হতো না। ওখান থেকে একটা লিঙ্ক আছে। তো তারা কোন ধাতুর ব্যবহার জানতো না? বারবার পরীক্ষায় আসে, কিসের ব্যবহার জানতো না? লোহার। আখ চাষ অজানা ছিল, তারা আখ চাষও জানতো না। মানে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে আমি রেখেছি যেগুলো বারবার পরীক্ষায় আসে। এগুলো ভালো করে পড়তে হবে কিন্তু। তুলো চাষ করে প্রথম সিন্ধু সভ্যতার লোকেরা, আগেও দেখেছি, সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না। অনেক পশুর ব্যবহার, তারা অনেক পশু সিলের মধ্যে, এই সিন্ধু সভ্যতা বিভিন্ন সিল আবিষ্কার হয়, এই সিলের মধ্যে অনেক পশু ছবি পাওয়া যায়, কিন্তু কোনোদিন ঘোড়ার ছবি পাওয়া যায়নি, ঘোড়া সম্পর্কে জানা যায়নি। ফলস্বরূপ মনে করা হয় যে তারা ঘোড়ার ব্যবহার জানতো না। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। লোথাল ধান চাষের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার জিজ্ঞাসা, সিন্ধু সভ্যতা কোন সাইড ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? লোথাল। দ্য বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছিলো মহেঞ্জোদারোয়। মহেঞ্জোদারোয় একটি মূর্তি পাওয়া গেছিলো মানুষের, যেই মানুষের মুখে দাড়ি ছিল, বিয়ার্ডেড ম্যান বলা হতো। পাথরের তৈরি ছিল। পরীক্ষায় আসে কোন? স্যান্ডস্টোনের তৈরি। কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোয়। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ কেন্দ্র রাখিগাড়ি, আগেও বলেছি। এবার আসছে হরপ্পা সভ্যতা, আমাদের সিন্ধু সভ্যতা আমাদের শেষ। অনেক বড় সভ্যতা, অনেক কিছু জানার জিনিস, কিন্তু যেটুকুনি জানলে আমাদের কাজে দেবে সেটুকুনি আমি পড়ালাম। এবার আসছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতাকে আমরা দুভাগে ভাগ করি, এক হলো ঋগ বৈদিক যুগ, আর একটা পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের সালটা দেখে নিতে হবে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং পরবর্তী বৈদিক যুগ হলো 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। পূর্বাব্দ কী? আমরা তো এতদিন বলছি সালে, খ্রিস্টাব্দে। পূর্বাব্দ কী? যীশুখ্রিস্ট জন্মের আগের যে সময়কাল তাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। আর যীশুখ্রিস্টের জন্ম হওয়ার পর যে সময়কালটা আমাদের বর্তমান সময় পর্যন্ত চলছে তাকে আমরা বলি খ্রিস্টাব্দ। এই খ্রিস্টপূর্বাব্দকে ইংলিশে বলা হয় বিসিই, আর খ্রিস্টাব্দকে ইংলিশে বলা হয় এডি। তো ওই জন্য দেখবে যে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, মানে যীশুখ্রিস্টের মৃত্যুর সময় আমাদের কাছে এসে যাচ্ছে, ওই জন্য কমছে। কিন্তু খ্রিস্টপূর্বাব্দে আসার পরে বাড়বে, যেমন 2000 থেকে 2025 সাল বাড়লো, কারণ মৃত্যু হওয়ার পরের ঘটনা, এটা মৃত্যু হওয়ার আগের ঘটনা বলে কমছে। এটা আমাদের বুঝতে হবে। প্রথমে লোকে এই খ্রিস্টপূর্বাব্দের কনফিউশন থেকে, আমি মনে করি আজকে তোমাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি। এই বৈদিক যুগ কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক যুগের বিভিন্ন ব্যবহৃত শব্দ, এই বৈদিক যুগে বিভিন্ন লোকদের বিভিন্ন নামে ডাকা হতো। আমরা আজকে যেভাবে ডাকি সেভাবে ডাকা হতো না। তৎকালীন সময় কীভাবে ডাকা হতো সেই নিয়ে আমাদের কোশ্চেন করে। তো আমরা দেখে নিই। সেনানি বলা হতো সেনাপতিকে, আমরা এখন বর্তমান জায়গায় সেনাপতি বলি, তখন বৈদিক যুগে কী? সেনানি বলা হতো। ব্রজপতি বলা হতো ব্রজের প্রধানকে, ব্রজপতি মানে ব্রজের প্রধান। কুলপা বলা হতো পরিবারের প্রধানকে, পরিবারের প্রধানকে কী বলা হতো? কুলপা। মানে তো 7 কুলে কেউ নেই, কুল মানে পরিবার, এই পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। গ্রামীণ বলতে বলা হতো গ্রামের প্রধানকে গ্রামিণী, গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী। সভা ও সমিতি ছিল রাজনৈতিক সংগঠন। বৈদিক সভ্যতার দুটি রাজনৈতিক সংগঠন কি? সভা এবং সমিতি। মনা ও নিষ্কা ছিল বৈদিক যুগের মুদ্রা। স্বর্ণমুদ্রা মনা ও নিষ্কা ছিল বৈদিক যুগের মুদ্রা। অগ্ন, নট টু বি কিল্ড, গরুকে বলা হতো। তা গরুকে কি বলা হতো? অগ্ন, যাকে মারা নিষিদ্ধ। বৈদিক যুগে কিন্তু গরু মারা নিষিদ্ধ ছিল, গরুকে পুজো করত। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থানের উন্নতি ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থানের
অবনতি হয়, ধীরে ধীরে পুরুষ চালিত সমাজে পরিণত হতে থাকে। তো আমরা পড়লাম যে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা ভালো ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে আসার পরেই নারীদের অবস্থান অবনতি ঘটে। তখন সতীদাহ প্রথাও চালু হয়ে যায়, বিধবাদের বিবাহ ছিল না এবং বাল্যবিবাহ দেওয়া হতো, ফলে নারীদের অবস্থার অবনতি হয়। বৈদিক সাহিত্য, এবার আমরা একটু বেদ সম্বন্ধে পড়ব। বৈদিক সাহিত্যে বেদ ক প্রকার? যথা 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পরপর জানতে থাকি। বেদকে বলা হতো শ্রুতি, কারণ আমরা জানি সকলে বাচ্চারা থেকে বলছি বেদের অপর নাম শ্রুতি। কেন বলা হতো? কারণ বেদের অপর নাম শ্রুতি বলা হতো কারণ বেদ আমরা শুনে শুনে মুখস্থ করতাম, তাই। প্রতিটি বেদ 4টি অংশে বিভক্ত, যথা সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ। বেদাঙ্গ 6টি, পুরাণ 18টি। মৎস্য পুরাণ সবচেয়ে প্রাচীন। তাই প্রাচীনতম পুরাণ কোনটি? মৎস্য পুরাণ। তাই প্রাচীনতম পুরাণ হলো আমাদের মৎস্য পুরাণ। উপবেদ 4টি। বেদের আবার উপবেদ আছে কি? আয়ুর্বেদ, আমরা শুনেছি আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং শিল্পবেদ। পরপর এক একটা করে আমরা বেদ ভালো করে পড়ি। ঋগ্বেদ ভারত তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। এটি প্রাচীনতম বেদ। তাহলে এই বেদগুলির মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ কি? ঋগ্বেদ। প্রাচীনতম গ্রন্থ কি? বিশ্বের মধ্যে সবথেকে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। ভারতের সবথেকে প্রাচীনতম গ্রন্থ কি, বই কি? ঋগ্বেদ। সরস্বতী নদীর তীরে রচিত হয়। ঋগ্বেদ কোন নদীর তীরে রচিত হয়? সরস্বতী নদী। কটি শ্লোক আছে? পরের লাইনে 1028টি শ্লোক আছে। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোথা থেকে নেওয়া হয়েছে? 3য় মণ্ডল। গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে? ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের উপবেদের নাম কি? আয়ুর্বেদ। আর তাহলে আয়ুর্বেদ কার উপবেদ? ঋগ্বেদের। পরবর্তীতে আমাদের সামবেদ, সঙ্গীত। সঙ্গীত সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে। তাই সঙ্গীত নিয়ে কোন বেদে আলোচনা করা হয়েছে? সামবেদে। সামবেদের উপবেদের নাম কি? গান্ধর্ববেদ। বলে না, গান্ধর্ববেদ কার উপবেদ? সামবেদের। ধ্রুপদী রাগ সামবেদে ছিল, এটি তানসেন গিয়েছিলেন। তা আমরা জানি তানসেনের বিখ্যাত ধ্রুপদী রাগ তিনি কোথা থেকে গিয়েছিলেন? এই সামবেদে লেখা ছিল সেটি। এবার আসে যজুর্বেদ। এখানে বিভিন্ন যজ্ঞের মন্ত্র লেখা ছিল। স্পিরিচুয়াল যেই সব মন্ত্র, আমাদের তৎকালীন যে স্পিরিচুয়াল মন্ত্র, সেগুলো কোন বেদে লেখা ছিল? যজুর্বেদে। অথর্ববেদে এখানে জাদুবিদ্যা, টুকটাক মায়াবিদ্যা সম্পর্কে লেখা। তোমরা ভাবছো এগুলো কী পড়ছি, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বলবে যে সঙ্গীতের আলোচনা করা হয় কোন বেদে? অপশানে থাকবে সামবেদ। কোন বেদে জাদুবিদ্যা সম্বন্ধে আলোচনা করা হয়েছে? অথর্ববেদে। এরকম ঠিক এইভাবেই কোশ্চেন তোমাদের আসবে। এবার কিছু বৈদিক যুগে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পরপর জেনে নিই। উপনিষদকে বেদান্ত নামে পরিচিত, কারণ বেদের শেষে থাকে। তাহলে বেদান্ত বা উপনিষদ কি? বেদের শেষে থাকে যে জিনিস, তাকে বলে উপনিষদ বা বেদান্ত। সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখি যে ভারতে এমবেলের তলায়, অশোক স্তম্ভের তলায় লেখা থাকে সত্যমেব জয়তে। এটি নেওয়া হয়েছে কোথা থেকে? মুন্ডক উপনিষদ থেকে। বেদের অপর নাম শ্রুতি। ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদ, যজুর্বেদের উপবেদ ধনুর্বেদ, সামবেদের উপবেদ গান্ধর্ববেদ এবং অথর্ববেদের উপবেদ শিল্পবেদ। কার কার উপবেদ কি, কোন বেদের কী উপবেদ, আমি এক জায়গায় লিখে দিয়েছি সুন্দর করে। পরবর্তীতে আমাদের বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক এবং পিতৃতান্ত্রিক সমাজ ছিল। তা আগেই বললাম, এই যে আমাদের সিন্ধু সভ্যতা যেটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, কিন্তু আমাদের বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক। ওটা মাতৃতান্ত্রিক ছিল, এটা হলো পিতৃতান্ত্রিক। মনা এবং নিষ্ক ছিল বৈদিক যুগের মুদ্রা। ঋগ্বেদের যুগে একজন শক্তিশালী রাজার নাম ছিল সুদাস। সভা, এটা গরম হতো না, এটা হবে সভা গঠন হতো বয়স্ক লোক দিয়ে। সমিতি ছিল জনগণের পরিষদ। তাই সভা থেকে সমিতির ক্ষমতা বেশি ছিল। সভা বলতে বর্তমান দিনে আমাদের রাজ্যসভাকে বোঝায়, যে বয়স্কদের। আমরা যেমন রাজ্যসভার ন্যূনতম বয়স জানি 35 বছর, তখন সভা তৎকালীন সময়ে সভা মানে রাজ্যসভা, আর আমাদের এখন বর্তমানে লোকসভা মানে তৎকালীন সমিতি। পরবর্তী বৈদিক যুগ। এবার পরবর্তী ঋগ বৈদিক যুগ আমরা কমপ্লিট করে ফেললাম। কী কী গুরুত্বপূর্ণ সেইগুলো টপিক সব কমপ্লিট করা হয়ে গেল। এবার অল্প একটু আছে, দেখে নিই পরপর। বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ চালু হোক। অনেকে একে মহাকাব্যের যুগ বলে, কারণ বাল্মীকির রামায়ণ এবং বেদব্যাসের মহাভারত রচনা করা হয় এই সময়। তা পরবর্তী বৈদিক যুগে আরেক নাম কি? এই মহাকাব্যের যুগ বলা হয়। কেন? রামায়ণ মহাভারত এই সময়ই রচনা হয়েছিল তাই। এই যুগে দুই বিদুষী মহিলা হলেন গার্গী এবং মৈত্রী। বাল্যবিবাহ, বহুবিবাহ, বর্ণভেদ প্রথার ব্যাপক প্রচলন শুরু হয়। তা আমি আগে বলেছিলাম যে নারীদের অবস্থা বৈদিক যুগে একটু কমে যায়।
পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, নবীনতম বেদ হলো অথর্ববেদ। প্রাচীন বেদ কোনটি? বললাম ঋগ্বেদ। তাহলে নতুন বেদ কোনটি? এটাও আসতে পারে। নবীন বেদ হলো অথর্ববেদ। আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া। ওইদিকে সিন্ধু সভ্যতার লোক ঘোড়ার ব্যবহার জানতো না, কিন্তু আর্যদের প্রধান কী ছিল? বাহন ঘোড়া। উপনিষদ মোট 108টি। পুরাণের সংখ্যা কটি? 18টি। বৈদিক যুগে রাজাকে রাজন বলা হতো। তো আজকে একটুখানি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, সিন্ধু সভ্যতা সম্বন্ধে যতখানি পড়া দরকার আমি এই ভিডিওয়ে পড়িয়ে দিলাম। এর বাইরে পিআরবি কোশ্চেন করবে না, প্রত্যেক ভিডিও আমি যা বলি। এটুকুনি আগে ভালো করে পড়ে নাও, তারপরে অন্য কিছু পিএইচডি করো। আগে এইগুলো ভালো করে মুখস্থ করে নিও। তো থ্যাংক ইউ। আমার যদি মেহনত ভালো লাগে, এই যে প্রেজেন্টেশান এত সুন্দরভাবে আমি নোট করে তোমাদের পড়াচ্ছি, এটা যদি ভালো লাগে তো শেয়ার করবে, লাইক করবে, বিশেষ করে শেয়ার করবে, কারণ চ্যানেলটি গ্রো হলে আরও ভালোভাবে আমি তোমাদের পড়াতে পারবো। তো এই বলে রাখলাম, পড়ে যাও এবং তার সাথে দৌড়টাও রেখো, কারণ দৌড়ও পাস করতে হবে। আর মনে করবা যে এবার আমাদের বাড়ি দিয়ে এবার আমাদের নিতেই হবে, যে করে হোক আমরা খাকি এবার পড়বো। তো সকলে ধন্যবাদ, টাটা, বাই বাই।